সংবিধান পরিবর্তন করতে অনেক বছর লেগে যায়, তাই ৭২-এর সংবিধানে মৌলিক কিছু সংস্কার নিয়ে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে, নাগরিক উদ্যোগ ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ দফা প্রস্তাবের উপর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সভায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান ও আইন উপদেষ্টা। এখন রাজনৈতিক দল যদি আসলে এই কথাগুলো স্লোগান হিসেবে বলা হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন সংবিধান তৈরিতে অনেক সময় লাগে, তাই ৭২-এর সংবিধানের মৌলিক কিছু সংস্কার নিয়ে কাজ করা উচিত। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা যে সংবিধান সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে সাধুবাদ জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। সংস্কার ও নির্বাচন একসাথে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান পরিবর্তনে জনগণের ম্যান্ডেট প্রয়োজন বলে মন্তব্য করেন নেতারা। দলীয়করণ, দলখানা, দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশনে যদি বিচার কার্য করা হয়, সাজা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে আমরা যত প্রশ্ন উত্থাপন করতেছি বা যত ধরনের আলোচনা করতেছি, এই আলোচনার সাথে আসলে নির্বাচন পিছানো আগানো এগুলোর আসলে সম্পর্ক নেই। আমরা যাদের সেই নির্বাচনের সাপেক্ষে আসলে এই সংস্কারের আলোচনাগুলোকে না দেখি, সংস্কারের দাবিগুলোকে না দেখি। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলে ম্যান্ডেট নিতে হবে। আলোচনা সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ সংস্কার কমিশনের প্রধানরা বলেন যে সংবিধান স্বৈরাচার তৈরি করেছিল, সেগুলোর পরিবর্তন করতে হবে। আইনি কাঠামো, বিধিবিধান সবগুলো স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য সহায়ক ছিল। যে কয়েকবার পরিবর্তন করা হয়েছিল, তার মাধ্যমে এটাকে আরো এমন করা হয়েছিল যাতে স্বৈরাচারের উদ্ভব, স্বৈরাচারের আবির্ভাব প্রায় সুনিশ্চিত। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। দেশে প্রয়োজনীয় সংস্কার এনে জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানান বক্তারা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সংগঠন এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়ার অনুমোদন করা হয়। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়েছে। বৈঠকে সারসংক্ষেপে বলা হয়েছে, ২০০৯ সালে প্রণয়ন করা সন্ত্রাস বিরোধী আইনে কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান নেই, তাই আইনটি সংশোধন করে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড ঢাকা রেঞ্জে চলবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। একই বার্তা দিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে, যে কোনো বেআইনি কার্যক্রম দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত পুলিশ। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। জুলাই চেতনায় গড়ে ওঠা নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে বিভিন্ন দল ও সংগঠনের টানা ৩ দিনের আন্দোলনের মুখে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার।
এই পরিস্থিতিতে রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। পেশাদারিত্ব ও সততার এ সময় তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। এই ব্যাপারে তার অধীনে এসপি ও ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। জনগণের অভিযোগ সরাসরি শুনতে টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করার ঘোষণা দেন ডিআইজি, যার মাধ্যমে জনগণ সরাসরি তার কাছে অপরাধের তথ্য দিতে পারবেন। মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে। এদিকে আলাদা এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত 87 জন আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। সারা বাংলাদেশে আমরা বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পেয়েছি, যাদের মূল লক্ষ্য হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করা। ফলে সমগ্র বাংলাদেশে এ ধরনের আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির উপর আমরা বিশেষ নজরদারি রাখি। পরে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো বেআইনি কার্যক্রম দমনে তৎপর ভূমিকা রাখতে প্রস্তুত পুলিশ। অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। গুম, খুন ও গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা জানাচ্ছেন, গণহত্যার দায়ে বিচারের মুখোমুখিও হতে হবে দলটির নেতাদের। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কঠিন হয়ে গেল মত বিশ্লেষকদের। ভবিষ্যতে ফ্যাসিস্ট শাসকের জন্য এটা বড় শিক্ষা বলেও জানান বিশ্লেষক। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। 1974 সালে আওয়ামী লীগ নিজেই নিজেকে নিষিদ্ধ করেছিল। একই সাথে অন্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিলেন শেখ মুজিব। 2008 সালে সেনা সমর্থিত সরকারের সাথে আঁতাত করে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। ক্ষমতায় এসেই এরপর বাকশালের আদলে ক্ষমতা চিরস্থায়ী করতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনা। এরপর এখানেই শেষ নয়। 2014 সালের বিনা ভোটে ক্ষমতা দখল, 2018 সালে দিনের ভোট রাতে করে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়। এই শাসন টিকিয়ে রাখতে বিএনপি, জামায়াত ও হেফাজত কর্মীদের গুম খুন করেন শেখ হাসিনা। 2024 সালের ডামি নির্বাচন করে ক্ষমতা দখল করেও শেষ রক্ষা হয়নি। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা চালায় আওয়ামী লীগ সরকার। এ সময় 14 দলীয় জোটসহ শরিকদের সাথে মিলিয়ে গণহত্যার সিদ্ধান্ত নেয় শেখ হাসিনা, যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার জনদাবির মুখে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো। আওয়ামী লীগের বড় বড় যত রাঘব বোয়াল আছে সবাইকে দেশ থেকে পার করে দিয়ে ওনারা এখন এই জনরোষের ভয়ে, জন আন্দোলন বা তাদের যে একটা যে আওয়ামী লীগের সঙ্গে তাদের যে আমরা যদি বলি যে একটা আতাত হয়েছে বা এক ধরনের সমঝোতা হয়েছে, সেখান থেকে বাঁচার জন্য তারা এখন এই নিষিদ্ধের নাটক করছেন। কারণ আপনি একটা জিনিস দেখেন, এই যে নাটক এই নিষিদ্ধটা হয়েছে, সেখানে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বা তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি। এত বড় একটা ধারা, যার যে ধারাটা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, 70 বছর সময় ধরে, সেই ধারাটা তো আপনি চাইলেই এক ফুৎকারে উড়িয়ে দেওয়া যাবে না। এই ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে আপনি কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, সাময়িকভাবে তো ক্ষতি হলোই আওয়ামী লীগ। যদি সে নির্বাচন করতে না পারে তো স্বাভাবিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে, তার দল দুর্বল হয়ে যাবে বা দল থেকে অনেকেই হয়তো সুইচ করে বিএনপিতেও চলে যেতে পারে। ক্ষতিগ্রস্ত তো সে অবশ্যই হবে। অন্তর্বর্তী সরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছে, সংস্কার কার্যক্রম চালু রয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ কঠিন বলে মত বিশ্লেষকের। আওয়ামী লীগ যদি বলে যে দল হিসাবে আমি দোষী সাব্যস্ত হওয়ার আগেই তো আমাকে নিষিদ্ধ করে দিয়েছে, তাহলে সেটা একটা বিতর্কের সৃষ্টি করবে। আর দ্বিতীয়ত, এই শুধুমাত্র নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে সেই দলগুলোর ফিরে আসার সুযোগ থাকে। তার প্রকৃষ্ট উদাহরণ তো জামাতে ইসলাম নিজেই। আমরা বলছি বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করে আওয়ামী লীগকে রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে। কোর্টে বিচারের ইয়াতে উঠবে, প্রসিডিংস এর মধ্যে ঢুকবে, তখন কি যুক্তি তারা দেয় যে কেন আমি দলকে নিষিদ্ধ করব? জামাতের নিষিদ্ধকরণ, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুইটা তো দুই পাল্লায় মাপা যাবে না। যে অংশটা দলকে
সমালোচনার মধ্যে রাখতে পারতো, তাদের হয়তো একটা ব্যর্থতার জায়গা ছিল দলের মধ্যে। তা আপনি ওই লোকগুলোকে চিহ্নিত করেন, তাদের শাস্তি দেন, অসুবিধা কি? 1974 সালে সন্ত্রাস বিরোধী আইন, যেটা আওয়ামী বাকশাল প্রণয়ন করেছিল, নিজের হাতে গড়া সেই আইনে আওয়ামী লীগ এবারও নিষিদ্ধ হলো। আওয়ামী লীগের পরিণতি নিঃশেষ হবে কিনা তা সময় বলে দেবে বলে মত বিশ্লেষকের। নুনবী সরকার, 71, ঢাকা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাইয়ের সনদ ঘোষণা করা এবং অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রাজধানী ঢাকার শাহবাগে অবস্থান করছেন। টানা 3 দিনের আন্দোলনের পর এনসিপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা শাহবাগ ছাড়লেও একই মঞ্চে অবস্থান নেন তারা। আরও জানাচ্ছেন সুমন তানভীর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতা। এমন পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর রাত 3:30টার পর এনসিপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা শাহবাগ ছাড়লেও একই মঞ্চে অবস্থান নেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। শাহবাগ অবরুদ্ধ করে পরের দিন রোববার সকাল থেকেই রাজপথ দখলে রাখেন তারা। সরকারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত না আমাদের জুলাই সনদ ঘোষণা হবে এবং আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ সংগঠন হিসেবে যতক্ষণে তাদেরকে নিষিদ্ধ না করবে ততক্ষণে আমরা জুলাই যোদ্ধারা এই শাহবাগ ছাড়ছি না। আওয়ামী লীগকে না নিষিদ্ধ করা পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়বো না। তারা একটা গণহত্যা চালায় নাই, তারা সাপ্লাই গণহত্যা চালাইছে, জুলাই গণহত্যা চালাইছে। আমাদের বিডিআর বিদ্রোহ মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ বাংলার মাটিতে কায়েম করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে থাকার কথা জানান তারা। এ সময় সারা দেশের জুলাই আহতদের একত্রিত হওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা। বিদেশে চিকিৎসা আমাদেরকে নিতেছে না। ওই যে আমার ভাই দাঁড়ে, আমার এক ভাই আছে, চোখে এখনো দেখে না, বলতেছে এটা তুইলে ফেলাইতে বলতেছে। এটা যদি বিদেশে নেয় বাড়ির চোখটা কিছুটা হলে ভালো হবে। ডক্টর ইউনূস স্যারের কাছে একটা দাবি, যাদের চোখ চলে গেছে তাদের তো সবচেয়ে আলাদা, কিন্তু যাদের চোখ এখনো আছে, যাদের হাত এখনো ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে অতি দ্রুত রাষ্ট্রীয়ভাবে, যাতে দেশের বাইরে হোক আর দেশের ভিতরে হোক, যেখান থেকে সম্ভব যাতে তাদেরকে সুচিকিৎসা দেওয়া নিশ্চিত করা হয়। তারা 24 গণঅভ্যুত্থানে 2000 মানুষকে হত্যা করছে, বিডিআর গণহত্যা করছে, ঠিক আছে। আমাদের 22,000 ভাইদেরকে হাত পা পঙ্গু অঙ্গহানি হয়েছে। এদেরকে যারা এই ধরনের নির্মম জুলুম করছে তাদের এখন দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই নাই। আমার ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নাই, আমার প্রশ্ন আমি হলে ক্ষতি করতেছি। গেল 3 দিনের আন্দোলনে শাহবাগ অবরুদ্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। তাই জনদুর্ভোগ এড়িয়ে দাবি আদায়ের কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছে রাজধানীবাসী। না, যদি পরে এত আন্দোলন, এগুলো তো আমাদের সাধারণ মানুষের হয়রানি। তারা আন্দোলন করবে, সোহরাওয়ার্দী উদ্যান মাঠ আছে, তারা মাঠে চলে যাক, মাঠে তারা আন্দোলন করুক, কিন্তু প্রতিটা মানুষ ভোগান্তি। 4টি প্রবেশপথে ব্যারিকেড দেওয়ায় শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফার্মগেট ও সায়েন্স ল্যাব সড়কের যানবাহন মৎস্য ভবন মোড় হয়ে হেয়ার রোড দিয়ে চলাচল করছে। সুমন তানভীর, 71, ঢাকা। দেশের পুঁজিবাজার উন্নয়নে 5 নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুঁজিবাজার নিয়ে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি 3 মাসের মধ্যে বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সরকারের শেয়ার থাকা বিদেশি কোম্পানি এবং দেশের বড় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা শেষে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। সুশান্ত সিনহার প্রতিবেদন। 1 আগস্ট 2024 থেকে 9 মে 2025, 9 মাসে 179 কর্মদিবস চালু ছিল শেয়ার বাজার। এর মধ্যে 105 দিনই দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর টানা 4 কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক বেড়েছিল 786 পয়েন্ট, লেনদেন বেড়েছিল 2000 কোটি টাকার উপরে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা দরপতনে ডিএসসির সূচক হারিয়েছে 1113 পয়েন্ট।
বিএসসিসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর শুধু গেল 5 সপ্তাহে পুঁজিবাজার থেকে মূলধন হারিয়েছে 21,000 কোটি টাকার বেশি। এই পরিস্থিতিতেই জরুরি বৈঠক, যেখানে পুঁজিবাজারের আস্থা ফেরাতে 5টি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। দ্রুত সরকারি শেয়ার থাকা বিদেশি কোম্পানি এবং দেশের বড় বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্তির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। অনেক প্রাইভেট কোম্পানি আছে এখন যারা তাদের টার্নওভার 2-3 বিলিয়ন ডলার, তাদেরকে যাতে স্টক মার্কেটে আনা যায় এবং সে আনার জন্য বলা হয়েছে আইপিওতে তারা যেন আসেন এবং সেটার জন্য কি দরকার, যে কী ধরনের প্রণোদনা দেওয়া যায় সেটা রাশেদ মাকসুদ খানকে বলেছেন যে এই প্রণোদনা দিয়ে এই সমস্ত কোম্পানি, যেমন কোম্পানি লাইক সিটি গ্রুপ বা মেঘনা গ্রুপ, আরও অনেক কোম্পানি আছে, তাদেরকে কিভাবে আনা যায়। নিয়ন্ত্রক সংস্থাগুলোই দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। সুশান্ত সিনহা, 71, ঢাকা। প্রচণ্ড তাপদাহে রাজধানী সহ সারা দেশ হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। দুর্বিষহ এমন আবহাওয়া থেকে সহসাই পরিত্রাণের কোনো সুখবর নেই। তবে আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। এদিকে অসহনীয় গরম সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। একটু স্বস্তির আশায় খুঁজে ফেরেন ছায়ার সঙ্গে ঠান্ডা পানীয়। আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। রাজধানী সহ সারা দেশ পড়ছে সূর্যের তপ্ত রোদে। ঢাকার পারদ চড়েছে 40.1 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপদাহে বাসা থেকে বের হওয়াই দায়। প্রচণ্ড গরমে পানিতে ঝাঁপ দিলেই শান্তি। রাজধানীর জলাধারগুলোতে এইভাবেই শান্তি খুঁজে নিচ্ছে দুরন্ত শিশুরা। গরম যেন হার মেনেছে এইসব শিশুদের কাছে। গরম লাগে দেখে এই জন্য নামছি। আপনার পানি বেঁচেছিলাম, গরমে ঘাইমে গেছি, গরমের তাপ কি আগুনের তাপ, এর লাগে আমি পানিতে নামছি। একটু শরীরটা ভালো লাগতেছে। ভালো গরম লাগছে প্রচুর, গরমে জলবায়ুতে ডুবাচ্ছি আমরা। সকালবেলা আমি পানিতে ডুবাচ্ছি, আমি কাজ করে অনেক গরম হয়ে গেছি এই কারণে। ঘুমের মধ্যে আইলে কি গরম ঘুমার পারলাম না, পরে আয় পানি বাঁচতে আইলাম, গরমে ঘাইমে গেছি, পরে আইলাম পানিতে ডুবাই যেই মজা পাই ওই মজা পাই না। গরমে থেমে নেই খেটে খাওয়া মানুষের জীবন। তাপদাহ উপেক্ষা করে জীবনের ঘড়ি এগিয়ে চললেও কর্মবিরতির ফাঁকে গল্পে মেতে ওঠেন শ্রমিকরা। হাতে তুলে নেন আইসক্রিম। গরমের এই তীব্রতা থেকে রেহাই পেতে আরও 2 দিন সময় লাগবে। মঙ্গলবার সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। তখনই রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা কমতে পারে। আগামীকালকেও দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, ঢাকার উত্তরাংশ, ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এইসব অঞ্চলে আগামীকালকেও তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে তারপরের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে সারা দেশেই তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে, অর্থাৎ তখন শুধুমাত্র মৃদু থেকে মাঝারি পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হয় না বা কাছাকাছি সময়ের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ হয়, সেটা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ছাড়া দেশের বাকি 36 জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় এই বছর মে মাসের তাপমাত্রা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুমন মাহমুদ, 71, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে গৌতম বুদ্ধের স্মৃতি জড়িত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন বুদ্ধ পূর্ণিমা। বিহারগুলিতে চলেছে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল ও সমবেত প্রার্থনা। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে হয়েছে শোভাযাত্রা।
চট্টগ্রামে শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল চট্টগ্রামের এনায়েত বাজার বৌদ্ধবিহারে চলছে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল ও সমবেত প্রার্থনা। অংশ নেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ নরনারীরা। সকাল 10টার দিকে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে বের হয় সুসজ্জিত শান্তি শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আহার দিয়ে ধূপ দিয়ে পূজা করে এবং প্রত্যেকেই আমরা বিহারে আসি। আমরা বিশেষত বুদ্ধ স্নানের আয়োজন করেছি এবং অন্যান্য সংগঠন শিশু শ্রেণীদেরকে নিয়ে কাজ করছে। সন্ধ্যার সময় অন্ধকার দূর করার জন্য আলো প্রজ্বলন করব, যে আলো বাইরের আলো না, জ্ঞানের আলো যাতে দীপ্তিমান হয়। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশ। এদিকে রাঙামাটিতে বিভিন্ন বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। বুদ্ধকুর বৌদ্ধবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী নর নারী, শিশু কিশোররা অংশগ্রহণ করেন। বুদ্ধ পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে সমবেত বৌদ্ধ নরনারীরা দেশ, জাতি তথা সকলের মঙ্গল কামনায় বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিক্কার দান, হাজার প্রদীপ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন। খাগড়াছড়ির দীঘিনালা সাধনটিলা বনবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এই দিনটিতে আমাদের ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত রয়েছে। সবাই ভালো থাকি, এই জগতের সকল প্রাণী যাতে সুখে থাকুক, সেই জন্য আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করে থাকি। পরে সাধনাটিলা বনবিহারের হলরুমে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবান বুদ্ধের জীবন দর্শন হচ্ছে সাম্য, মৈত্রী, অহিংসা, সম্প্রীতি বন্ধনে সহাবস্থান করা। বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সংঘদান, অষ্টপরিষ্কার দান তথা বিহারে বীর হয়ে সবাই একত্রিত হয়ে আমরা বিশ্ব শান্তি মঙ্গল কামনা করব। বান্দরবনের বিহারে বিহারে চলছে প্রার্থনা, সোয়াইং দান, জলসিঞ্চন সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকাল থেকে আমরা স্নান করছি, ছয় রান্না করছি, তারপর বিকেলে আমরা হাজার প্রদীপ জ্বালাবো, তারপর বুদ্ধ নামে উৎসর্গ করব। প্রতি বছর বৈশাখী পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করেন বুদ্ধ পূর্ণিমা। হাসান আহমেদ, ৭১।